তো ফার্স্টে আমি যেটা বুঝাবো, তো যেহেতু আজকে তোমরা দুজন বাংলায় গেছো, তো মেইনলি আমি ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে কমফোর্টেবলি তোমাদের বোঝানোর চেষ্টা করি আগে জিনিসটা। আজকে ক্লাস হবে তোমাদের হলো অফ গভর্নমেন্ট, স্ট্রাকচার অফ গভর্নমেন্ট। ওকে, খুব সিম্পলি যদি পল সায়েন্স কারো থেকে থাকে বা তোমরা যদি গভর্নমেন্ট স্ট্রাকচার সম্পর্কে জানো, যদি আমি এটাকে গভর্নমেন্ট ধরি, গভর্নমেন্ট তিনটা পার্টে ডিভাইড করা হয়। তিনটা পার্ট, একটা হলো এক্সিকিউটিভ ব্রাঞ্চ, একটা লেজিসলেটিভ ব্রাঞ্চ, একটা হলো জুডিশিয়াল ব্রাঞ্চ। ওকে, এটাকে বলে হলো প্রশাসনিক বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ক্লিয়ার? প্রত্যেকের ডিপার্টমেন্ট আলাদা, কাজ আলাদা। এক্সিকিউটিভ ব্রাঞ্চের মধ্যে বিলং করে হেড যে হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার্স, গভর্নর্স, they all are belong to executive branch. As an example, like IPS, IAS, they all are belong to executive branch. Okay, legislative branch, parliament and state legislature. Parliament means আমাদের লোকসভা and রাজ্যসভা, state legislature means এটা এক এক রাজ্যে এক এক রকম আছে। অ্যাকচুয়ালি যদি দুটো হাউস হয় তাহলে বলে বাইক্যামরাল, আর যদি সিঙ্গেল হাউস হয় তাহলে বলে ইউনিক্যামরাল। ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গেল হাউস বিধানসভা। অ্যাজ এন এক্সাম্পল অফ কর্ণাটকা, দুটি হাউস, বিধান পরিষদ, বিধানসভা। পার্লামেন্ট দুটো হাউস, লোকসভা এন্ড রাজ্যসভা। ওকে, এই স্টেট লেজিসলেচারে কারা থাকে? এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর পার্লামেন্টে কারা থাকে? এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, এদের কাজ কি হয়? ল মেকিং করা, ল এনাক্ট করা। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ল মেকিং এ যদি কোন রকম পরে গিয়ে ইমপ্লিমেন্ট কারা করে? এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এরা যে লটা ক্রিয়েট করে সেটাকে এক্সিকিউট করে আমাদের মধ্যে হলো এক্সিকিউটিভ ব্রাঞ্চ। ওকে, এবং সেটাতে যদি কোন রকম প্রবলেম আমরা দেখতে পারি তখন সেটাকে জাস্টিফিকেশন করে হলো জুডিশিয়াল ব্রাঞ্চ, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এটসেট্রা। ক্লিয়ার? তাহলে তিনজনের কাজ তিন ভাবে বলে দেওয়া আছে। এই যে কাজটা ডিভাইড করা, এটা একটা ডক্ট্রিনের উপর বেস আছে, সেটাকে বলে হলো সেপারেশন অফ পাওয়ার। ওকে, ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার, যেটা বাংলায় বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। অর্থাৎ তিনটে বিভাগকে তাদের ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে, তারা নিজেদের মতো করে নিজেদের কাজে কাজ করবে, কেউ কারো কাজে কোন রকম ভাবে হস্তক্ষেপ করবে না, ইন্টারফেরেন্স। বোঝা গেল? কিন্তু এই যে সেপারেশন অফ পাওয়ার যে কনসেপ্টটা আছে, গোটা পৃথিবীতে কোনো দেশে সম্পূর্ণরূপে ফলো হয় না। বোঝা গেল? কোনো দেশে সম্পূর্ণ 100% যে ফলো হবে সেটা না, সবাই সবার মতো করে নিজের মতো করে জিনিসটাকে অ্যাডাপ্ট করেছে। যেখানে এক্সাম্পল বলি, ল মেকিং কাজ হলো লেজিসলেচারের, কিন্তু অনেক সময় অনেক কেসেস আছে যেগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যখন যায় সেখান থেকে জাজমেন্টস যেগুলো বেরোয় সেগুলো পরে গিয়ে অ্যাজ আ ল হিসাবে ইউজ হয়। অ্যাজ এন এক্সাম্পল এরকম বহুত আছে, যেরকম কেশবানন্দ ভারতী কেস, এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। তারপর তোমার আছে ট্রিপল তালাক কেস, শাহবানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। বোঝা গেল? তো এগুলো পরে গিয়ে আমাদের ল হিসাবে আমরা ইউজ করেছি, ইমপ্লিমেন্ট হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট কেস আছে যেরকম হলো ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে, যেটা 1903 তে দেওয়া হয়েছিল, যদিও প্রিভি কাউন্সিল থেকে, বাট সেটা ছিল ওই যে মোহরি বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ কেস। মনে পড়ে? পড়িয়েছিলাম, মাইনাস কন্ট্রাক্ট ইজ ভয়েড অ্যাব ইনিশিও, যে মাইনরের সাথে কন্ট্রাক্ট কখনো করা যাবে না, সেটা পরবর্তীতে ফলো হতে থাকলো একদম পুরোপুরি ভাবে, এটাকে ল্যান্ডমার্ক রেখে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার যদি আমি জিনিসটা ক্লিয়ার করি তোমাদেরকে, এখানে দেখো যে গভর্নমেন্টের তাহলে তিনটা ব্রাঞ্চেস তোমরা বুঝতে পারলে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ এন্ড জুডিশিয়াল ব্রাঞ্চ। আচ্ছা, এবার এখানে বলে যে লেজিসলেটিভ ব্রাঞ্চ অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, এটা হলো কি কাজ করে? টু হাউস কনসিস্ট করে, যেটার মধ্যে হলো লোকসভা এন্ড রাজ্যসভা থাকে। রাজ্যসভা ইজ কনসিডার্ড অ্যাজ আপার হাউস এন্ড লোকসভা ইজ কনসিডার্ড অ্যাজ আ লোয়ার হাউস। ওকে, আচ্ছা, এবার বলছে লোকসভাতে the lower house members are directly elected by the people of India. The Lok Sabha has 543 elected members and 2 members are nominated by the President of India and Anglo-Indian community if necessary. অর্থাৎ আমি যদি লোকসভা দেখি,
দাঁড়াও, আমি কোন ব্রাঞ্চকে নিয়ে এখন কথা বলবো? লেজিসলেটিভ ব্রাঞ্চকে নিয়ে। আচ্ছা, তো ইন্ডিয়া যদি আমি লেজিসলেটিভ ব্রাঞ্চকে নিয়ে কথা বলি, এর ক্যারেক্টার কি? বাই ক্যামরাল। বাই মানে কি? টু, ক্যামরাল মানে কি? চেম্বার। ক্লিয়ার? বাই ক্যামরাল। লেজিসলেচারে কে আছে? আপার হাউস কি? রাজ্যসভা। আর এটা কি হাউস? আপার হাউস। আর লোয়ার হাউস কি? এটা কি হাউস? লোয়ার হাউস। ওকে, এই লোকসভাতে যে এমপিরা বসে, এমপি নমিনেটেড বাই পিপল, নমিনেটেড বাই পিপল। ওকে, আমরা কি দিই? আমরা দিই হলো ভোট। ভোট দেওয়ার পরে এখানে এরা কি হিসাবে নিযুক্ত হয়? এমপি। ওকে, এরা কি হিসাবে নিযুক্ত হবে লোকসভা থেকে? এমপি হিসাবে। টোটাল লোকসভাতে এট প্রেজেন্ট 2024 এসে সিট আছে 543। কটা সিট? 543 সিটস। ওকে, আর দুটো সিটস, 2 সিটস কাকে দেওয়া হবে? অ্যাংলো ইন্ডিয়ানকে, যদি প্রয়োজন পড়ে, যদি ইফ রিকোয়ার, যদি প্রয়োজন পড়ে তাহলে অ্যাংলো ইন্ডিয়ানকে দুটো সিট দেওয়া হবে। যেটা কে দিবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, বোঝা গেল? দুটো সিটস দেওয়া হবে, সেটা হলো অ্যাংলো ইন্ডিয়ানকে মেসিটিস, যেটা দিবে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দুটো সিটের মধ্যে। ওকে, আচ্ছা, এরপরে এখানে যদি আমি বলি, এবার আসি আমি রাজ্যসভাতে। এবার রাজ্যসভাতে টোটাল যে মেম্বার্স আছে, সে মেম্বার্স হলো ম্যাক্সিমাম কত? তাহলে লোকসভাটা পুরো ক্লিয়ার হলো, কোনো ডাউট? তাহলে আমি কি বুঝলাম? গভর্নমেন্টের কটা ব্রাঞ্চ? 3টা ব্রাঞ্চ, এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ এন্ড জুডিশিয়াল ব্রাঞ্চ। এরপরে লেজিসলেটিভ ব্রাঞ্চে যেটা আছে তার ক্যারেক্টার কি? বাইক্যামরাল লেজিসলেচার। বাই মানে কি? টু, ক্যামরাল মানে হলো চেম্বার, মানে টু হাউস। ওকে, সেখানে আপার হাউসকে কি বলে? রাজ্যসভা। লোয়ার হাউসকে কি বলে? লোকসভা। ওকে, এবার লোকসভাতে এমপিরা নমিনেটেড হয় কার দ্বারা? নমিনেটেড বাই পিপল থ্রু ভোট, যেটা আমরা ইলেকশন দিই, ভোট দিই। ওকে, যারা নমিনেটেড হয় তাদেরকে আমরা কি বলি? এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, টোটাল এট প্রেজেন্ট সিচুয়েশন কত সিটস আছে? 243 সিটস আছে। তার মধ্যে দুটো সিট যে আছে সেটা হলো অ্যাংলো ইন্ডিয়ান পায়, কিন্তু এটা রিকোয়ার হলে, প্রয়োজন পড়লে, প্রয়োজনে এই সিট দেওয়া হয়। তার কে নমিনেট করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? কোনো ডাউট? স্ট্রাকচারটা বুঝতে এইটুকু অব্দি? আচ্ছা, তাহলে আমি এটা মুছবো না লিখে নাও তুমি একবার পুরোপুরি? আর এই যে ব্রাঞ্চেস এর মধ্যে যে পাওয়ার সেপারেশন হয়, এটা কোন ডক্টরিনের দ্বারা? ডক্টরিন অফ সেপারেশন অফ পাওয়ারের দ্বারা। সেপারেশন অফ পাওয়ার, যাকে বাংলায় বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। বোঝা গেল? আচ্ছা, কোনো ডাউট এইটুকু জায়গার মধ্যে? ওকে, এবার আমি আসি হলো রাজ্যসভাতে। কোন সভাতে আসবো? রাজ্যসভাতে। তো বেসিক্যালি রাজ্যসভা কি হাউস? আপার হাউস। ওকে, উচ্চ কক্ষ যাকে বলে, আপার হাউস। এবার এই রাজ্যসভাতে ম্যাক্সিমাম যে সিটস আছে, সেই ম্যাক্সিমাম সিটস হলো 250। কতটা সিট? 250 সিট, ম্যাক্সিমাম 250 সিটস। ওকে, যার মধ্যে 12 আর নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাই দেয়ার ভেরিয়াস ফিল্ডস। তার মধ্যে 12টা সিট, যে 12টা সিট হয় সেটা নমিনেটেড বাই কি? নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, এই 250 সিটস এর মধ্যে যে 12টা সিটস আছে, সেই 12টা সিটকে নমিনেটেড করে হলো নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই 12টা সিটের মধ্যে কারা বসে বলো তো? যারা আর্ট কে রিপ্রেজেন্ট করে, সায়েন্স কে রিপ্রেজেন্ট করে,
বিজনেসকে রিপ্রেজেন্ট করে, এরকম বিভিন্ন সেক্টর থেকে এক একজন ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে খেলা জগতে। যেরকম সচিন তেন্ডুলকার একবার সিট পেয়েছিল, জাভেদ আখতার লিটারেচারকে রিপ্রেজেন্ট করতে সিট পেয়েছে, বোঝা গেল। তারপরে তোমার হলো অনেক এরকম সিটস প্রোভাইড করা হয়, বিজনেসম্যানদেরও অনেক সিটস প্রোভাইড করা হয়, বোঝা গেল। তাই 12টা সিট যে আছে যে পাবে, সেগুলো তার নিজের ক্যাপাবিলিটির উপরে, নিজের ফিল্ডে যে এক্সেল করেছে, অনেক নিজেকে প্রমাণ করেছে, তাকে এখানে সম্মানের জন্য এই সিটটা দেওয়া হবে। ওকে, আর এই সিটটা তাকে দিবে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দিবে। ক্লিয়ার হলো? এইটুকু জিনিসটা বুঝতে পারলি? আচ্ছা, এরপরে এখানে পরিষ্কার করে বোঝায় যে লেজিসলেটিভ পাওয়ার, পার্লামেন্ট মেক laws subject to the listed of the union and concurrent list, it has a power to such laws। এবার আমি বলি কনস্টিটিউশন, একটু ক্লিয়ার হলো? আচ্ছা, কনস্টিটিউশনে 7th শিডিউলে, অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের কত নম্বর শিডিউল? 7th শিডিউলে 3টা লিস্ট প্রোভাইড করা আছে, একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা হলো কনকারেন্ট লিস্ট। ওকে, যেখানে সাবজেক্ট ম্যাটার ডিভাইড করে দেওয়া। যেরকম ইউনিয়ন লিস্টে আছে রেলওয়ে, পোস্ট অফিস, ফরেন অ্যাফেয়ার্স, ন্যাশনাল সিকিউরিটি, এয়ারপোর্টস, পাসপোর্ট, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টস এখানে ভাগ করে দেওয়া। ওকে, স্টেটে কি ডিপার্টমেন্ট আছে? ল্যান্ড, তারপর আছে তোমার হলো ওয়াটার, তারপর আছে তোমার হলো এগ্রিকালচার, তারপর আছে লিকার, বোঝা গেল? ডিফারেন্ট। এটা হলো কোথায় আছে? ও হ্যাঁ, হেলথ, এটাও স্টেটের আন্ডারে। ক্লিয়ার? আর ইলেকট্রিসিটি স্টেটের আন্ডারে। ওকে, কনকারেন্ট লিস্ট হলো এমন একটা লিস্ট যে লিস্টে আছে ধরো এডুকেশন, লেবার, পাবলিক অর্ডার, এই সব জিনিসগুলো কোথায় আছে? কনকারেন্ট লিস্টে। এবার মজার বিষয় হলো ইউনিয়ন লিস্টে যে সাবজেক্ট ম্যাটার গুলো আছে, সেই সাবজেক্ট ম্যাটার গুলোকে নিয়ে ল তৈরি করার দায়িত্ব হলো ইউনিয়নের। ওকে, পার্লামেন্ট কেবলমাত্র সেই বিষয়গুলিকে নিয়ে আইন তৈরি করে, আর কনকারেন্ট লিস্টে যে বিষয়গুলি থাকে সেগুলিকে নিয়েও সে আইন তৈরি করতে পারবে। আসলে এখানে লিস্টের দ্বারা ডিপার্টমেন্ট গুলোকে ভাগ করে দেওয়া, বোঝা গেল? স্টেটের আন্ডারে এই ডিপার্টমেন্টস গুলো চলবে, সেন্ট্রালের আন্ডারে এই ডিপার্টমেন্ট গুলো চলবে। যেরকম দেখো, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, তো এই ডিপার্টমেন্টস গুলো ভাগ করে দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের কাছে। ল্যান্ড ডিপার্টমেন্ট, এগুলো নিয়ে পশ্চিমবঙ্গ সরকারই আইন তৈরি করবে, পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে এই আইনগুলো পাস হবে, বোঝা গেল? সেই কারণের জন্য প্রত্যেকটা রাজ্যের আইন কিন্তু সমান নয়, যেগুলো স্টেট লিস্টের মধ্যে পড়ে। এবার কি হচ্ছে, কনকারেন্ট লিস্টে যে বিষয়গুলি আছে সেগুলিকে নিয়ে স্টেটও আইন তৈরি করতে পারে, আবার সেন্ট্রালও আইন তৈরি করতে পারে। বিষয়টা হয় কি, যে যতক্ষণ না অব্দি কনকারেন্টের কোনো বিষয়কে নিয়ে সেন্ট্রাল আইন তৈরি না করে, স্টেট নিজের মতো করে আইন বানাতে পারবে বিভিন্ন রকম। উদাহরণ দিচ্ছি, যেরকম আছে হলো এডুকেশন। দেখো, বিহার বোর্ড, বেঙ্গল বোর্ড, কেরল বোর্ড, তামিলনাড়ু বোর্ড, আসাম বোর্ড, গুজরাট বোর্ড, প্রত্যেকটা রাজ্য নিজের মতো করে তাদের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করছিল না, নাকি না? তাহলে সেটা কোন লিস্টে ছিল? কনকারেন্ট লিস্টে। এইবার যখন 2024-এ যখন প্রথম এডুকেশন সেটা বেরোলো, সেখানে লক্ষ্য করো গোটা এডুকেশন নিয়ে ল কে বানানো? ইউনিয়ন। এবং সব জায়গার পরিকাঠামো সেম করে দিল, স্ট্রাকচার সেম করে দিল। তাহলে যদি কনকারেন্ট লিস্টের কোনো বিষয়কে নিয়ে কেন্দ্র আইন তৈরি করে, তাহলে রাজ্য সেই আইনকে মানতে বাধ্য। ওকে, সে মানবে। তার আগে যদি কনকারেন্ট লিস্টের কোনো বিষয় নিয়ে ল থেকেও থাকে, সেটা আর পরবর্তীতে ফলো হবে না, বোঝা গেল? হ্যাঁ, সে পারবে, সে চাইলে তার পুরনো আইনকে ফলো করতে পারবে, নিয়ে যেতে পারবে, কেবলমাত্র যদি তাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারমিশন দেয়। যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেই রাজ্যকে পারমিশন দেয় যে হ্যাঁ, তুমি তোমার রাজ্যে যে পুরনো আইন চালিয়ে যাচ্ছিলে সেই আইনকে চালিয়ে যেতে পারো, তাহলে সে তার রাজ্যে সেই পুরনো আইনকে চালিয়ে যেতে পারে। যদি না দেয়, তাহলে কেন্দ্র সরকার যে আইনটা তৈরি করবে সেই আইনটাকে মানতে সেই রাজ্য বাধ্য হবে। এই ক্ষেত্রে বোঝা গেল? খুব ক্লিয়ার। এটাকে বলে ডক্ট্রিন অফ রিপাগনেন্সি। রিপাগনেন্সি। আর একটা জিনিস মজাদার বিষয়, দেখো 3টে লিস্ট ভাগ করে দেওয়া, যেখানে কেন্দ্র সরকার নিজের ডিপার্টমেন্টে যেগুলো আছে সেগুলো নিয়ে আইন তৈরি করবে, স্টেট তার বিষয়গুলিকে নিয়ে আইন তৈরি করবে, কনকারেন্ট নিয়ে স্টেটও তৈরি করতে পারবে, সেন্ট্রালও তৈরি করতে পারবে। এবার ভাবো, নতুন কোন জিনিস চলে আসলো যার উল্লেখ না স্টেটে সেন্ট্রালে আছে, না স্টেটে আছে, না কনকারেন্টে আছে।
কথার কথা ভাবো, সবাই তো আমরা ভ্যাকসিন নিয়েছি, এবার আজকে কয়েক বছর পরে আমরা সবাই জম্বি হতে শুরু করলাম। ভাবো, হতেই পারে, কোনো বড় বিষয় না, আজকে 20 বছর পরে অনেক কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে ভাবো, একটা কোইন্সিডেন্ট ভাবলাম যে মানুষ জম্বি হতে শুরু করলো। তাই জম্বিকে নিয়ে কথার কথা বলি, জম্বি প্রোটেকশন নিয়ে বা যে কোনো কিছু নিয়ে, বা জম্বিকে আটকানো নিয়ে যে ডিপার্টমেন্ট হবে, সেই ডিপার্টমেন্ট নিয়ে তো কোথাও এখানে উল্লেখ নাই, আছে? নাই। তাহলে সেটাকে নিয়ে আইন তৈরি করবে কি? ইউনিয়ন। এবং অটোমেটিকলি সেই আইনটা কোথায় চলে যাবে? ইউনিয়ন লিস্টে। তাহলে সেই ডিপার্টমেন্ট এটাকে কি বলে? ডক্ট্রিন অফ রেসিডিউরেরি। রেসিডিউরেরি তার মানে যেই বিষয়টি ইউনিয়নে নেই, স্টেটে নেই, কংক্রেনে নেই, সেই বিষয়টিকে নিয়ে আইন তৈরি করার ক্ষমতা কার আছে? কেবলমাত্র ইউনিয়নের। এবং সেই ডিপার্টমেন্ট বা সেই বিষয় আইনটি অটোমেটিক্যালি কোন লিস্টের পার্ট হয়ে যাবে? ইউনিয়ন লিস্টের পার্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এমন কোন রুল, যেটা রুল বলতে কি, এমন কোন বিষয় নিয়ে আইন তৈরি করছে বা এমন কোন বিষয় সামনে চলে আসছে যে বিষয় নিয়ে 3টা লিস্টে কোনো উল্লেখ নেই, তাহলে সেই বিষয়টাকে নিয়ে আইন তৈরি করবে অবশ্যই পার্লামেন্ট তৈরি করবে। এবার যেহেতু পার্লামেন্ট তৈরি করছে, তাহলে পার্লামেন্ট কোন লিস্টের ল বানায়? ইউনিয়ন লিস্টের। কেন? এখানে যেহেতু ফেডারেল স্ট্রাকচার, আমাদের ভারতের যে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যও তো আমাদের ভারতে আছে, সেই কারণের জন্য ইউনিয়ন সরাসরি স্টেটের কোনো কাজের মধ্যে নাক গলাতে পারে না, ক্ষমতা ভাগ করে দেওয়া আছে দুটির মধ্যে। বোঝা গেল? সেই কারণের জন্য এই ক্ষেত্রে এগুলো বিষয় নিয়ে তো আইন তৈরি করতে পারবে না। হ্যাঁ পারবে। কখন পারবে? যদি মানে 50%-এর উপরে রাজ্য তাকে পারমিশন দেয়। যেরকম জল নিয়ে হয়েছিল, ওয়াটার তোমার নিয়ে একটা ল তৈরি হয়েছিল 1971 সালে, সেই আইনটা ছিল ওয়াটার পলিউশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল অ্যাক্ট। মানে জল দূষণকে আটকানোর জন্য একটা আইন তৈরি করেছিল কেন্দ্র সরকার। আসলে জল হলো রাজ্য সরকারের আন্ডারে থাকে। ওকে, তাহলে সেটাকে নিয়ে আইন তৈরি করার দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু গোটা দেশ জুড়ে আমাকে জলদূষণ আটকাতে গেলে একটা সলিড কংক্রিট আইন বানানোর প্রয়োজন। তখন কেন্দ্র সরকার জল নিয়ে একটি আইন বানানোর অনুমতি চায়। তখন প্রায় 17টার কাছাকাছি রাজ্য এবং 50%-এর উপরে ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্র শাসিত অঞ্চল, তখন ইউনিয়নকে সাপোর্ট করে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। তারপরে গিয়ে কেন্দ্র সরকার জলকে দূষণ মুক্ত রাখার জন্য আইন তৈরি করতে পারে। বোঝা গেল? ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার এই স্ট্রাকচারটুকুটা ক্লিয়ার হলো? তুই বুঝছিস তো? ভালো মতো করে বুঝছিস তো? ওকে। তোমার নাম কি? সুনিতা। তোর নাম জান কিছু? এখানে অনেক কিছু আছে, আমি জাস্ট কয়েকটা বললাম, আরো আছে এখানে। এখানে 97 আছে, 97টা ডিপার্টমেন্ট আছে। অত এখন লাগবে না তোদের। তোরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার কর, জিনিসটা কি নিয়ে কথা বলে, বুঝছিস তো? পুরোপুরি কনসেপ্টটাকে ক্লিয়ার কর। আচ্ছা, এরপরে আসি আমি হলো এক্সিকিউটিভ ব্রাঞ্চে। কোন ব্রাঞ্চে? যেটাকে বাংলায় বলে প্রশাসন, মাঝে মাঝে বাংলা ভুলে যাই, সরি, বাদ দে। প্রশাসনিক বিভাগ। এবার এখানে বলেছে যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের সবার উপরে কে থাকে? রাইট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যিনি কাকে রিপ্রেজেন্ট করে? ভারতকে। আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করে, সর্বোচ্চ পদে যিনি থাকেন, রাইট?
যাকে সর্বোচ্চ পদে ভারতে রাখা হয়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। তার নিচে কে থাকে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাইট? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপরে ইনার নিচে কে থাকে? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তার নিচে কে থাকে? তার মিনিস্ট্রি ক্যাবিনেট। ওকে, এই মিনিস্ট্রি ক্যাবিনেটে কারা থাকে? ফরেন মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার, হেলথ মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, হোম অফিস মিনিস্টার, বিভিন্ন পরিমাণে ট্রান্সপোর্ট মিনিস্টার্স। তো এদেরকে এখানে রাখা হয়। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা কি হেড? অ্যাকচুয়ালি নমিনাল হেড। নমিনাল হেড মানে কি বলতো? নামমাত্রই। খুব উদাহরণস্বরূপ বলি, আমাদের বাড়িতে নামমাত্র হেড হলো আমাদের বাবা। এটা বাস্তব কথা। বাবারা হলো কেবলমাত্র বাড়ির নামমাত্র হেড হয়, কিন্তু বাড়িকে পরিচালনাটা করে কে? মা। তাহলে সে মাকে মিনিস্ট্রি অফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবং কাদের দ্বারা? সন্তানের দ্বারা পরিচালনা করে। সন্তান মিলে, মা মেয়ে মিলে সব বাড়িগুলোকে দেখে। বাবা শুধু কেবলমাত্র নমিনাল হেড বাড়ি, হ্যাঁ কি না? প্রেসিডেন্ট হলো নমিনাল হেড, তাকে তার নিচে আছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকচুয়াল হেড, যার কাছে অ্যাকচুয়াল পাওয়ার থাকে, সে কে? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে, ক্লিয়ার? এবার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার ইলেকশন আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশন কিন্তু সেম না। বোঝা গেল? ক্লিয়ার? প্রেসিডেন্টের ইলেকশন অ্যাকচুয়ালি হয় হলো, ভাবো, রাজ্যসভা, লোকসভা আর স্টেট লেজিসলেচারে যারা যারা মেম্বার, এমপি আর এমএলএ রা ভোট দেয়। বোঝা গেল? ক্লিয়ার? আমরা কিন্তু ডাইরেক্ট ভোট দিই না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য। বোঝা গেল? তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নমিনেট কারা করে? রাজ্যসভা লোকসভার এমপিরা আর প্রত্যেকটা স্টেট লেজিসলেচারে থাকা এমএলএ রা। এরা ভোট দিয়ে ডিসাইড করে কি হবে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। ওকে, আর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নমিনেটেড হয় কিসের দ্বারা? খুব সিম্পল, আমরা ভোট দিই। যেখানে আমরা ভোট দিয়ে কি করি? এই ভোট দিয়ে আমরা একটা ব্যক্তিকে সিলেক্ট, একটা পলিটিক্যাল পার্টিকে জিতাই। অ্যাকচুয়ালি সেই পলিটিক্যাল পার্টি যখন মেজরিটি সিট পায়, কোথায় পায়? লোকসভাতে। সে তখন ডিসাইড করে তাদের মধ্যে থেকে কে এই লোকসভাকে লিড করবে অ্যাজ আ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হিসাবে। বোঝা গেল? ক্লিয়ার? মাথার উপর? তাহলে এটা একদম ক্লিয়ার যে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ভোট দিই না। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমিনেটেড হয় হলো এমপি এন্ড এমএলএস এর ভোটের থ্রুতে। ওকে, কিন্তু লোকসভাতে আমরা যদি তোর হলো প্রাইম মিনিস্টারকে যে আমি যে নিযুক্ত করব, প্রাইম মিনিস্টারকে হতে হবে হলো লোকসভা, এই যে সে কি হবে? তার একটা পলিটিক্যাল পার্টিকে আমরা জিতাবো। সেই পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা মিলে গিয়ে মেজরিটি তৈরি করবে। যে মেজরিটি পেয়ে যাবে, 51% মেজরিটিতে যখনই চলে আসবে সেই পলিটিক্যাল পার্টি, অটোমেটিক্যালি সে কি করবে? সে প্রাইম মিনিস্টার নিজের নিযুক্ত করতে পারবে। বোঝা গেল? খুব সাধারণ জিনিস। এবার প্রাইম মিনিস্টারকে যে লোকসভা মেম্বার হতে হবে এমন নয়, রাজ্যসভা মেম্বার থেকেও প্রাইম মিনিস্টার নিযুক্ত করা যাবে। তাকে শুধু মেম্বার হতে হবে লোকসভা বা রাজ্যসভা। বোঝা গেল? তুমি যদি লোকসভা বা রাজ্যসভার মেম্বার হও, তাহলে তোমাকে আমি তোমার পলিটিক্যাল পার্টি শুধু মেজরিটিতে আসা চাই। তোমার পলিটিক্যাল পার্টি যদি মেজরিটিতে চলে আসলো, তারা তোমাকে যদি বলে যে তুমি প্রাইম মিনিস্টার হবা, তাহলে তুমি গিয়ে প্রাইম মিনিস্টার হয়ে যাবা। এটা খুব সিম্পল জিনিস, কোনো কঠিন লাগলো না, একদম খুব সাধারণ জিনিস এখানে। আর এই যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, একে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বানায় কে? মানে পদে কে নিয়ে আসে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন নিযুক্ত হয়, তাকে ওথ করায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বোঝা গেল? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে থাকে, সে হলো সুপ্রিম কোর্টের সবচেয়ে উপরের পজিশনে থাকে। DY চন্দ্রচূড় এট প্রেজেন্ট যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন। এবার যদি ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত হয়, তাকে ওথ করাবেন হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা, পড়িয়ে দিল, প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে গেল। ক্লিয়ার?
এরপরে ইলেকশন হলো, প্রাইম মিনিস্টার পলিটিক্যাল পার্টি বললো যে ইনি হবে আমাদের পলিটিক্যাল পার্টির প্রাইম মিনিস্টার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে ওথ পড়াবে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। খুব সাধারণভাবে বলি, বর্তমান দিনের যদি আমি উদাহরণ দিই, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন DY চন্দ্রচূড়, ভারতের রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মু, আর ভারতের প্রধানমন্ত্রী আছে হলো নরেন্দ্র মোদী। তার মানে কি, বিজেপি একত্রিত ভাবে যদি লোকসভা ইলেকশন জিততো তাহলে তো ওকে অন্য কারোর কোনো প্রয়োজন পড়তো না। যেহেতু বিজেপি 51% সিট একা দখল করতে পারেনি, তাই মেজরিটিতে আসার জন্য ও অন্যান্য পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়ে লোকসভাতেও মেজরিটি আসলো। আসার পরে লোকসভাতে যতজন এমপিরা ছিল তারা বললো যে আমরা প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদীকে দেখতে চাই। তখন নরেন্দ্র মোদীকে ওথ পড়ানো হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে দ্রৌপদী মুর্মুর দ্বারা। এবার দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করলো। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দ্রৌপদী মুর্মু মিলে ভারতের যে বাকি প্রাইম মিনিস্ট্রি ক্যাবিনেটের যে মিনিস্টার্সরা আছে তাকে নিযুক্ত করবে। তিনি তাদের নামকে নমিনেট করে পাঠাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে সেই পদে নিযুক্ত করবে এক এক করে। বোঝা গেল? ক্লিয়ার? আর ইন কেস যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রেজেন্ট না থাকলো তাহলে ভাইস প্রেসিডেন্টের দ্বারা ওথ পড়ানো হয়। বোঝা গেল? কোন ক্ষেত্রে হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তখন ওথ পড়িয়ে তাকে নিযুক্ত করতে পারবে, বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি আছে। ইন কেস সেম প্রসিজিওর, এই যে যেটা প্রেসিডেন্ট হয়। আজকে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে জগদীপ ধনকর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে তিনি নিযুক্ত আছেন। বোঝা গেল? কোনো ডাউট? এই স্ট্রাকচারটা বুঝতে কোনো রকম কোনো সমস্যা? একদম ক্লিয়ার জিনিসটা বোঝা গেল কিভাবে কে নিযুক্ত হচ্ছে না হচ্ছে? আচ্ছা, এরপরে যদি আমি আসি, এখানে বলে যে the vice president of India is the second highest constitutional office, also act as an ex officio chairman of Rajya Sabha। তার মানে কি, আমাদের রাজ্যসভাতে যে চেয়ারম্যান থাকে তাকে কে হয়? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি কি থাকেন? হ্যাঁ, রাজ্যসভা চেয়ারম্যান অলসো। তাহলে ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট কোথাকার চেয়ারম্যান হন? রাজ্যসভার। বোঝা গেল? তাহলে এক্সিকিউটিভ ব্রাঞ্চের সবার উপরে কে থাকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার নিচে থাকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার নিচে থাকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তার নিচে থাকে মিনিস্ট্রি ক্যাবিনেট, বিভিন্ন মিনিস্টার্সরা। খুব সিম্পল, বোঝা গেল? এবং তার নিচে থাকে বিভিন্ন সিভিল সার্ভিস অফিসার্সরা, আইএস পদে যারা আছে। বোঝা গেল? বড় বড় পদে। আচ্ছা, এবার রাষ্ট্রপতিকে নিযুক্ত করে কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই। ওকে, সিজিআই। এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পদে যে থাকে তাকে বলা হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপরে কি হয়? রাষ্ট্রপতিকে নিযুক্ত করা হয় কিসের দ্বারা? রাজ্যসভা, লোকসভা এবং প্রত্যেকটা রাজ্যের যে স্টেট লেজিসলেচার আছে সেখানে তারা সকলে মিলে নমিনেট করে হলো ভারতের রাষ্ট্রপতিকে। আমরা সরাসরি ভারতের রাষ্ট্রপতিকে নমিনেট করি না, বা উপরাষ্ট্রপতিকেও নমিনেট করি না। এবার ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হয়? খুব সাধারণ, আমরা ভোট দিই, পার্লামেন্টারি ইলেকশন ভোট দিই। সেই ভোটে আমরা কি করি? এমপি কে চয়েস করি, যে মেম্বার অফ পার্লামেন্ট হয়। ওকে, সে কোনো দলের থেকেও হতে পারে অথবা সে নির্দলও হতে পারে। হওয়ার পরে সেই ব্যক্তিরা যখন মিলে 51% মানে 51% মেজরিটি লোকজন মিলে যাকে তার নিজের প্রধানমন্ত্রী বলে নিযুক্ত করবে, সে প্রধানমন্ত্রী পদে দাঁড়িয়ে যাবে। এবার প্রধানমন্ত্রী যদি এমপি না হয় তাহলে 6 মাসের মধ্যে তাকে ইলেকশনে দাঁড়িয়ে এমপি হতে হবে, ইলেকশন কন্ডাক্ট করা হবে। ওকে, এইবার এই ইলেকশনে যদি তিনি হেরে যায় কোনো কারণবশত, তাকে তার পদ ছাড়তে হবে। আমি যদি পশ্চিমবাংলারই উদাহরণ দিই, একটা খুব সাধারণ একটা উদাহরণ আমরা দেখতে পেয়েছি, যে নন্দীগ্রাম থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন, তিনি হেরে যান। হেরে যাওয়ার পরে কি হয়, যে সেখান থেকে শুভেন্দু অধিকারী জিতে যায়। কিন্তু যেহেতু মেজরিটিতে তৃণমূল সরকার জেতে, সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে সরকার গঠন করে তৃণমূল, তাই তো? এরপরে কি হয়,
যে মমতা ব্যানার্জিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্য একটা জায়গা থেকে ইলেকশনে দাঁড় করানো হয় এবং তিনি 6 মাসের ভিতরেই সেই ইলেকশনে দাঁড়িয়ে যান এবং মেজরিটি ভোট নিয়ে তিনি জিতে যান। তাহলে তিনি কনস্ট্যান্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থেকে গেলেন, কোনো অসুবিধা নেই। তাহলে গেল, তাহলে পথ ছাড়তে হবে, তাহলে পথ ছেড়ে দিতে হবে। এটা হলো স্ট্রাকচারটা, বোঝা গেল? কোনো ডাউট এখানে? আর ভাইস প্রেসিডেন্ট কি হয়? রাজ্যসভার চেয়ারম্যান হন। ক্লিয়ার? আচ্ছা, তাই মুছি জিনিসটা। ওকে, হ্যাঁ দুটা ক্লাস হয়েছে, আমি বুঝাই দেবো তো আজকে। আচ্ছা, এরপরে সিভিল সার্ভিস নিয়ে তো আমি তোমাদের বললামই। সিভিল সার্ভিসে কারা থাকে? আইপিএস আইএস অফিসার্সরা, যারা আমাদের দেশের প্রশাসনিক বিভাগকে সরাসরি ভাবে দেখাশোনা করে। একটা জিনিস আমি বুঝিয়ে দিই, এক্সিকিউটিভ ব্রাঞ্চের না দুটো পার্ট হয়, একটা হয় পলিটিক্যাল ব্রাঞ্চ, একটা হয় হলো নন পলিটিক্যাল ব্রাঞ্চ। পলিটিক্যাল ব্রাঞ্চে বিলং করে মিনিস্টার্সরা, আর নন পলিটিক্যাল ব্রাঞ্চে বিলং করে সিভিল সার্ভিস অফিসার্সরা। ওকে, এই পলিটিক্যাল ব্রাঞ্চে যারা বিলং করে তাদের টাইম পিরিয়ড একটা থাকে, ঠিক আছে? তাদের কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের সেরকম প্রয়োজন পড়ে না, বাধ্যবাধকতা সেরকম বলে দেওয়া নেই। কিন্তু যারা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তাদের পরিষ্কার বলে দেওয়া আছে তাদের কোয়ালিফিকেশন কিরকম হতে হবে না হতে হবে। তাদের একটা বয়সের সীমা করে দেওয়া থাকে যে এর ঊর্ধ্বে গিয়ে তারা কাজ করতে পারবে না। কিন্তু এখানে কোনো বয়সের সীমা কি বলে দেওয়া আছে? না, নেই। বোঝা গেল? এবং এরা হলো রাজনৈতিক দিকভাবে কাজ করে, এরা হলো জনগণের জন্য রাজনৈতিকহীন ভাবে কাজ করে। এদের পরিবর্তন হলেও এদের পরিবর্তন হয় না। আজকে 5 বছর এক রাজনৈতিক নেতা দলে দাঁড়িয়ে আছে, পরের 5 বছর গিয়ে অন্য রাজনৈতিক নেতা দলে দাঁড়িয়ে আছে। নেতার পরিবর্তন হলো, দলের পরিবর্তন হলো, কিন্তু সেই অফিসারটা যে নন পলিটিক্যাল ব্রাঞ্চকে বিলং করে তার কি পরিবর্তন হতে পারে? নাও হতে পারে। কারণ সে তার কোন রকম কোনো এফেক্ট করবে না, সে কাজ করে জনগণের জন্য, পাবলিক অফ ইন্ডিয়ার জন্য, পিপলস অফ ইন্ডিয়ার জন্য। বোঝা গেল? সরকার স্টেবল হোক আনস্টেবল হোক, তাকে তার কাজ করে যেতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি আমি কোর্ট সিস্টেমে। যদি আমি লেজিসলেটিভ ব্রাঞ্চে আসি, আর জুডিশিয়ারি ব্রাঞ্চে আসি, জুডিশিয়াল ব্রাঞ্চে আসি। জুডিশিয়াল ব্রাঞ্চে ভারতে সবার উপরে আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তার নিচে আছে বিভিন্ন রাজ্যের হাইকোর্টস, তার নিচে আছে সাবঅর্ডিনেট কোর্টস। ওকে, ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্টস, সাব ডিভিশন কোর্টস, লোয়ার ডিভিশন কোর্টস, এরা যেরকম রাজ্যে যেরকম থাকে। ওকে, আচ্ছা, এবার এই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে সবার উপরে যিনি বসেন এটাকে অ্যাপেক্স কোর্ট অফ কান্ট্রিও বলা হয়। কি বলা হয়? অ্যাপেক্স কোর্ট অফ কান্ট্রি। ওকে, এবং এখানে পরিষ্কার করে বলে যে সুপ্রিম কোর্টে টোটাল যে থাকে, যে এর দায়িত্ব কি থাকে, দ্য কোর্ট ইজ দ্য অরিজিনাল অ্যাপিলিয়েট জুরিসডিকশন। ওকে, মেইনলি সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকে হলো, এটা কি কোর্ট? অ্যাপেক্স কোর্ট বা সর্বোচ্চ আদালত, এর ঊর্ধ্বে কোনো ভারতে আদালত নেই। ওকে, আচ্ছা, এই আদালতের অরিজিনাল জুরিসডিকশনও থাকে, আবার অ্যাপিলিয়েটও থাকে। খুব সাধারণভাবে বলি, যদি কোনো স্টেট ভার্সেস স্টেটের কেস হয়, কে হ্যান্ডেল করবে? সুপ্রিম কোর্ট। যদি ইউনিয়ন ভার্সেস স্টেটের কেস হয়, কে হ্যান্ডেল করবে? সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? যদি স্টেট ভার্সেস ইউনিয়ন হয়, মানে মাল্টিপল স্টেটস এর সাথে ইউনিয়নের প্রবলেম হয়, তাহলে কে হ্যান্ডেল করবে? সুপ্রিম কোর্ট। যদি কনস্টিটিউশনাল কেসেস হয়, ফান্ডামেন্টাল রাইট নিয়ে, তাহলে কে হ্যান্ডেল করবে? সুপ্রিম কোর্ট, আর্টিকেল 32 এর থ্রুতে। ওকে, ক্লিয়ার? এছাড়াও আমি সিভিল, ক্রিমিনাল বিভিন্ন কেস অ্যাপিল করতে পারি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে।
বুঝা গেল? খুব সিম্পল জিনিস। আচ্ছা, এরপরে আসি আমি হলো হাইকোর্টে। আমি যদি হাইকোর্টে আসি, টোটাল দেয়ার আর 25 হাইকোর্টস ইন ইন্ডিয়া। 25টা হাইকোর্ট আছে টোটাল। বোঝা গেল? হ্যাঁ, 25টা হাইকোর্ট আছে। কেন? ওই যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এদের নিজস্ব হাইকোর্ট নেই, এরা আসাম হাইকোর্টের আন্ডারে জুরিসডিকশনে আছে। বোঝা গেল? মণিপুর, মিজোরাম, আসাম, নাগাল্যান্ড এদের হাইকোর্টটা আসাম হাইকোর্ট। আচ্ছা, আবার দুটো রাজ্যের অনেক সময় একটা হাইকোর্ট দেখা যায়, যেরকম তুমি পাঞ্জাব আর মনে হয় হরিয়ানার একটাই হাইকোর্ট, চণ্ডীগড় হাইকোর্ট। চণ্ডীগড় হাইকোর্ট মেবি, আমার ঠিক বলতে পারছি না, আমার যতটুকু মনে হয় ওটাই আছে। আচ্ছা, এরপরে এর নিচে আছে হলো সাবঅর্ডিনেট কোর্ট। এবারে সাবঅর্ডিনেট কোর্ট কি? দিস ইনক্লুড দ্য ডিস্ট্রিক্ট কোর্টস এন্ড আদার লোয়ার কোর্টস ফাংশনস আন্ডার দ্য হাই কোর্টস। তার মানে সাবঅর্ডিনেট কোর্ট যেগুলো হয়, যদি আমি খুব সিম্পল ভাবে, এটা পশ্চিমবঙ্গ। আচ্ছা, এটা কি? এটা হলো ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবারে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে এখানে আছে কি কোর্ট? ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, এটা এই স্টেটের কি কোর্ট? সুপ্রিম কোর্ট, মানে সবচেয়ে উচ্চ কোর্ট এই স্টেটের। আচ্ছা, এই স্টেটের আন্ডারে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিস্ট্রিক্ট কোর্ট আছে। বোঝা গেল? ভাব, এটা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। তো এটা আমি ধরলাম উত্তরবঙ্গের স্ট্রাকচার। ঠিক আছে, এই উত্তরবঙ্গের স্ট্রাকচারে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তার নিজস্ব ডিস্ট্রিক্ট কোর্ট আছে, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। যেরকম দার্জিলিং ডিস্ট্রিক্ট কোর্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোর্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোর্ট, কুচবিহার ডিস্ট্রিক্ট কোর্ট। আবার তোর হলো উত্তর দিনাজপুরে আছে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট কোর্ট, দক্ষিণবঙ্গে আছে, দক্ষিণ দিনাজপুরে আছে তোর হলো সে মনে হয় দক্ষিণ দিনাজপুরের কোর্টটা কোনটা? উত্তর দিনাজপুরে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরে মনে হয় বালুরঘাট। বালুরঘাট মনে হয় বালুরঘাট ডিস্ট্রিক্ট কোর্ট। হ্যাঁ, আর মালদাতে আছে মালদা ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, এরকম ভাগ করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে কি হচ্ছে যে প্রত্যেকটা জেলাতে যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে তার আন্ডারে আবার অনেক সাবঅর্ডিনেট কোর্ট আছে। যেরকম হলো সাব ডিভিশন কোর্ট, শিলিগুড়ি সাব ডিভিশন কোর্ট, আবার লোয়ার ডিভিশন কোর্ট। ওটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ, একটা ব্রাঞ্চ। খুব সাধারণ ভাবে তোরা বোঝ, আমি তো খুব সাধারণ ভাবে বুঝাচ্ছি, আরো সাধারণ ভাবে। জিনিসটা হলো যে সবার উপরে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাকে, এতটুকু তো আমি বুঝে গেলাম। ওটা হলো সুপ্রিম, যে দেশের সর্বোচ্চ কোর্ট হলো সুপ্রিম কোর্ট, আর রাজ্যের সর্বোচ্চ কোর্ট হলো হাইকোর্ট। এবার একটা রাজ্যকে ছোট ছোট ডিস্ট্রিক্টে ভাগ করা হয়, আর একটা ডিস্ট্রিক্টের মধ্যে ছোট ছোট অংশ থাকে। যেরকম যদি আমি এটাকে যদি দার্জিলিং ভাবি, এটা দার্জিলিং টোটালটা। তো দার্জিলিং এর সবার উপরে এখানে বসে আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। এটা হলো দার্জিলিং ডিস্ট্রিক্টের সর্বোচ্চ আদালত। ওকে, এবার দার্জিলিং এর মধ্যে আরো ছোট ছোট কোর্ট আছে। কি কোর্ট? শিলিগুড়ি সাব ডিভিশন কোর্ট, কার্শিয়াং সাব ডিভিশন কোর্ট, মিরিক কোর্ট আছে না? একটা ডিস্ট্রিক্টের ভিতরে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট তো আছেই, এছাড়া সেই অঞ্চলের ছোট ছোট অঞ্চলের কেসগুলোকে হ্যান্ডেল করার জন্য সেখানেও একটা জুরিসডিকশন ওয়াইজ কোর্ট ভাগ করে দেওয়া। ওকে, এটা হলো শিলিগুড়ি। জিনিসটা বুঝতে পারলি যে এই দার্জিলিং ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে তো টোটাল এরিয়াটা পড়তেছে, কিন্তু এইটুক এরিয়ার কেসকে হ্যান্ডেল করার দায়িত্ব কার? মিরিক কোর্টের। এইটুক জুরিসডিকশনে কেসেসকে হ্যান্ডেল করবে কার্শিয়াং কোর্ট। আবার এইটুক জুরিসডিকশনে কেসেসকে কে হ্যান্ডেল করবে? শিলিগুড়ি সাব ডিভিশন কোর্ট। বোঝা গেল?
আচ্ছা, এবার যদি তোকে আমি ডিস্ট্রিক্ট এই কোর্টের স্ট্রাকচারটা বুঝাই, জাজেসের স্ট্রাকচারটাকে বুঝাই, আমাদের এখানে এটা হলো এলডি কোর্ট, লোয়ার ডিভিশন কোর্ট, আর এটাকে বলা হয় সাব ডিভিশন কোর্ট। সাব ডিভিশন কোর্ট আর লোয়ার ডিভিশন কোর্টের মধ্যে ফারাক এটাই আছে যে সাব ডিভিশন কোর্টে ক্ষমতা লোয়ার ডিভিশন কোর্টের চেয়ে একটু বেশি হয়। কথাটা বুঝলি? বিষয়টা যদি আমি খুব সাধারণভাবে বুঝাই, যদি হায়ারার্কি অফ কোর্ট বুঝাই, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাদে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাদে বুঝাচ্ছি কিন্তু জিনিসটা বুঝ, হাইকোর্টের আন্ডারে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যা যা কোর্ট থাকে সেটা হাইকোর্টের আন্ডারে পরিচালিত হয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টের আন্ডারে পরিচালিত হয়। বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমি খুব সাধারণভাবে বলি লোয়ার ডিভিশন কোর্ট, এই লোয়ার ডিভিশন কোর্টে বলা হলো কি কোর্ট? ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টও বলে, লোয়ার ডিভিশন কোর্টকে কি কোর্ট বলা হয়? ম্যাজিস্ট্রেট কোর্টও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার এই লোয়ার ডিভিশন বা ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে কি বসে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস রিকোয়ারমেন্ট অনুযায়ী। প্রধানত এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে এ সর্বোচ্চ 3 বছরের শাস্তি দিতে পারবে। 3 বছরের যে মামলাগুলো হয় সেগুলোকে এন্টারটেইন করার ক্ষমতা এই লোয়ার ডিভিশন কোর্টের হয়ে থাকে। ওকে, এবার এই লোয়ার ডিভিশন কোর্টের উপরের কোর্টকে বলে হলো ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। এই ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট যে কোনো কেসকে এন্টারটেইন করতে পারে, যে কোনো ডেথ পেনাল্টি অবধিও দিতে পারে। শুধুমাত্র ডেথ পেনাল্টি যদি এই কোর্ট দেয় কোনো ব্যক্তিকে, তাহলে হাইকোর্টের থেকে অনুমতি তাকে শুধু নিতে হবে, একবার র্যাটিফিকেশন করিয়ে নিতে হবে। বোঝা গেল? এবার তাহলে স্যার ডিস্ট্রিক্ট কোর্ট আর তুমি লোয়ার ডিভিশন কোর্ট বললে, মাঝখানে সাব ডিভিশন কোর্টটা হয়ে গেল। এই সাব ডিভিশন কোর্ট অ্যাকচুয়ালি লোয়ার ডিভিশন কোর্টের থেকেই আপগ্রেড ভার্সন। ছোটবেলায় তোমরা পোকিমন খেলেছো? পোকিমন দেখেছো? যেমন পিচু থেকে পিকাচু হয়েছিল, আপগ্রেড ভার্সন, ঠিক সেরকমই লোয়ার ডিভিশনের আপগ্রেড ভার্সন হলো সাব ডিভিশন কোর্ট। একসময় শিলিগুড়ি লোয়ার ডিভিশন কোর্ট ছিল, বহু বছর আগে। ভেবে চলো, শিলিগুড়ির জনসংখ্যা বাড়তে থাকে, শিলিগুড়িতে মামলাও বাড়তে থাকে। এবার ক্রমাগত ভাবে যদি আমি মামলা বাড়ে শিলিগুড়িতে, তাহলে তোমাকে 3 বছরের উপরের কেসকে হ্যান্ডেল করার জন্য বারবার দার্জিলিং ছুটতে হচ্ছে, কেন শিলিগুড়িতে দার্জিলিং ডিস্ট্রিক্টের সাব ডিভিশন, বারবার ওখানে ছোটাছুটি করতে হচ্ছে। তাহলে এখানে সময় নষ্ট, টাকা নষ্ট, অনেক কিছু সমস্যা দিচ্ছে। এছাড়াও ডিস্ট্রিক্ট কোর্টের উপরে চাপ, প্রেশার বেশি পড়ে যাচ্ছে। তো সেই প্রেশারকে কমানোর জন্য হাইকোর্টের অনুমতি নিয়ে লোয়ার ডিভিশন কোর্টকে কি কোর্ট বানিয়ে দেওয়া হয় অনেক সময়? সাব ডিভিশন কোর্ট। বোঝা গেল? ক্লিয়ার? সাব ডিভিশন কোর্ট বানিয়ে দিয়ে সেটার ক্ষমতা 7 বছর অব্দি শাস্তির করে দেওয়া হয়। পরিষ্কার? 7 বছর অব্দি মামলাগুলো সেই কোর্ট দেখতে পারবে। তার ঊর্ধ্বে যদি কোনো কেস যায় সেটা ডিস্ট্রিক্ট কোর্টে চলে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি আমি তোকে এখানে জাজেসদের স্ট্রাকচার বুঝাই, কে কোথায় কিভাবে বসে, আমাকে একটু বুঝাও। এখানে দেখ, তুই তো বুঝলি যে ম্যাজিস্ট্রেট হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, এরকম হয়। এর উপরে হয় হলো এসিজেএম, তার উপরে সিজেএম। এবার এসিজেএম আর সিজেএম একই জিনিস, ফারাক এটা যে সিজেএম হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসিজিএম হলো অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরা দুজনেই 7 বছরের পানিশমেন্ট দিতে পারে। ম্যাজিস্ট্রেটদের মধ্যে এরা সর্বোচ্চ পদে থাকে। বোঝা গেল? এবার এদের উপরে থাকে হলো সেশন জাজ। কি জাজ? সেশন জাজ, অ্যাডিশনাল সেশন জাজ। বোঝা গেল? এরা ডেথ পেনাল্টি বা লাইফ ইমপ্রিজনমেন্টের শাস্তি দিতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? আর এরা 7 বছরের অবধি মামলাটাকে দেখাশোনা করতে পারে। হ্যাঁ, ইনহেরিটেন্ট পাওয়ার আছে, কোর্টের যে ইনহেরিটেন্ট পাওয়ার নেই তা আছে, এরাও দিতে পারবে, এরাও দিতে পারবে। আজকে যদি কোনো মামলা যদি এই আদালতে আসে, তাহলে তাকে তো ওই কেস অনুযায়ী তো রায় তো দিতে হবে, কিন্তু আসামির কাছে তো সুযোগ আছে, সে এবার কেসটা ডিস্ট্রিক্ট কোর্টে নিয়ে যাক। আমি আমার ইনহেরিটেন্ট পাওয়ার ইউজ করে যেটা আমার ক্ষমতা সেটা আমি, আমার কাছে আসলো, আমি তোমাকে উত্তর দিয়ে দিলাম, তুমি অ্যাপিল করো, যাও অ্যাপিল করো, তোমার কাছে অধিকার আছে অ্যাপিল করার, তাই না? রাটিফিকেশন করার, বা অনেক সময় এই কোর্টের থেকে কোনো জাজমেন্ট পাস হলো, ডিস্ট্রিক্ট কোর্ট সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিল, সেটা ফলো হবে। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল? আচ্ছা, তাহলে কোন রকম কোনো ডাউট? এছাড়া আর একটা আদালত হয়, সেই আদালতকে বলা হয় না মেট্রোপলিটন কোর্ট।
মেট্রোপলিটন কোর্ট অ্যাকচুয়ালি মেট্রোপলিটন সিটিজে হয়। এবার তোর প্রশ্ন, শিলিগুড়িতে মেট্রোপলিটন সিটি, শিলিগুড়িতে কেন তাহলে সাব ডিভিশন কোর্ট আছে, মেট্রোপলিটন কোর্ট নেই? শিলিগুড়ি পুলিশ মেট্রোপলিটন হয়েছে, আদালত এখনো মেট্রোপলিটন হয়নি। জিনিসটা এখানে বা শিলিগুড়ি যদি মেট্রোপলিটন কোর্ট করে দিল, তাহলে শিলিগুড়িতে আর এসিজিএম থাকবে না, সেখানে থাকবে হলো তোমার কি বলতো অ্যাডিশনাল মেট্রোপলিটন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যেই শহরের জনসংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে যায় তাকে মেট্রোপলিটন শহর বলা হয়। ভূগোলে ছিল এটা, জিওগ্রাফিতে, তাই না? যে যেই শহরের জনসংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে যাবে সেই শহরকে আমি মেট্রোপলিটন শহর বলবো, তাই না? এবার সেই মেট্রোপলিটন সিটিকে কন্ট্রোল করার জন্য মেট্রোপলিটন কোর্টের প্রয়োজন হয়। এবারে মেট্রোপলিটন কোর্টে যিনি বসেন সেটাকে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওকে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, ওখানে সব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটস হয়, ক্ষমতা একই থাকে, শুধু নামটা আলাদা হয়ে যায়। জিনিসটা বোঝা গেল? কোনো ডাউট? কলকাতা মেট্রোপলিটন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিল্লিতেও তো ভরে ভরে আছে। দিল্লিতে দিল্লি সেশন কোর্ট আছে না? এখন ও যদি ডিস্ট্রিক্টও হয়, ওর মধ্যে যদি সব থাকে, দিল্লি দেখ, দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, রাষ্ট্রপতি ভবনও আছে, আবার রাজ্যেরও ভবন আছে। লোকেশন লোকেশন কি করা যাবে? আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, তো লিস্ট সম্পর্কে তো আমি তোমাদের বুঝালাম, ফেডারেল স্ট্রাকচার সম্পর্কে, ল মেকিং সম্পর্কে সবই বুঝালাম। এবার হয় হলো যে ইলেকশন কমিশন যে থাকে, এবার ইলেকশন কমিশনের মেন দায়িত্ব কি থাকে? ইলেকশন করানো, তাই না? তাহলে আমি যদি খুব সাধারণভাবে বলি, আমি এক্সিকিউটিভ ব্রাঞ্চকে বুঝলাম, আমি লেজিসলেটিভ ব্রাঞ্চটাও বুঝলাম, আমি জুডিশিয়াল ব্রাঞ্চটাও বুঝলাম, তিনটা ব্রাঞ্চ সম্পর্কে আমি বুঝলাম কিভাবে হয় না ভাবে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমি আসি হলো তোমার ইলেকশন কমিশনকে নিয়ে, ইলেকশন কমিশনের কি দায়িত্ব থাকে? ভারতে ইলেকশন করানো, ভারতে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটাকে লক্ষ্য রাখা, ইলেকশন কমিশন সেটাকে দেখে। আচ্ছা, এবার এখানে বলে হলো ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন বডি রেসপন্সিবল ফর কন্ডাক্টিং ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন ইন দ্য কান্ট্রি, ইন দ্য ওভারসিজ ইলেকশনস ফর দি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট এন্ড স্টেট লিজিসলেচার, কন্ট্রোলার, অডিটর জেনারেল, CAG যেটা ক্যাগ বলে, অডিট অ্যাকাউন্টস অফ দি গভর্নমেন্ট ইন ডিপার্টমেন্ট, এনশিওরিং ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ইউজ অফ পাবলিক ফান্ডস। তার মানে খুব সিম্পল ভাবে বলি, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এর কাজ কি থাকে? আমরা কি দিই? আমরা দিই হলো সরকারকে ট্যাক্স, দুই ভাবে দিই, একটা দিই ডাইরেক্ট, একটা দিই ইনডাইরেক্ট। ডাইরেক্ট বলতে ইনকাম ট্যাক্স, ইনডাইরেক্ট বলতে জিএসটি। আমরা একটা সুই কিনলেও সরকারকে ট্যাক্স দিই জিএসটি দ্বারা, আবার আমাদের উপার্জনের দ্বারাও আমরা সরকারকে ট্যাক্স দিই। এই ট্যাক্স গুলো কি করে সরকার? বিভিন্ন এই ট্যাক্স গুলো কালেক্ট করে সরকার জনগণের উপরে খরচা করে, পাবলিক অর্ডারের উপর খরচা করে। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য কর সবাই, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ট্যাক্স কালেকশন হয় না? যখন আমরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই, এই গাড়ি নিয়ে যাচ্ছি, এখানে কি পড়ে? টোল, টোল ট্যাক্স। এবার এই টোল ট্যাক্সটা যায় কোথায়? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে। এবার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই টাকাটাকে কিভাবে খরচা করবে, কত উপার্জন হলো না হলো, এই ডিপার্টমেন্টের কত, ফুড এক্সেসরিজ ডিপার্টমেন্টের কত উপার্জন হলো না হলো, সবকিছু এই হিসাব কিতাব কে করে? অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। বোঝা গেল? এবং এই জিনিসটাকে ট্রান্সপারেন্ট রাখে এবং টাকার হিসাব কিতাবকে, কেন টাকাটা তো সরকারের নিজের না, এই টাকাটা তো জনগণের টাকা, জনগণ এই টাকাটা দিচ্ছে তার ট্যাক্সের থেকে, সার্ভিস নিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাই না? সেই টাকাটা সরকারের নিজস্ব টাকা না, তো সেই টাকাটা জনগণের টাকা, আর সেই টাকাটাকে সরকার ব্যবহার করবেও জনগণের উপরে, তাই না? কিভাবে ব্যবহার করবে? এই যে ট্যাক্স কালেক্টেড হয়, এটা দিয়ে বেতন দেয় যারা সরকারি কর্মচারী, যারা সরকারের, যারা জনগণের সেবা করে যাচ্ছে তাদেরকে বেতন দিচ্ছে। সরকার সেই ট্যাক্সের টাকা দিয়ে আরো অনেক রকমের প্রকল্প তৈরি করতেছে, রাস্তাঘাট বানানো, স্কুল কলেজেস বানানো, হসপিটাল বানানো, বিভিন্ন পরিষেবা দেওয়া। সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো কাদের টাকা দিচ্ছে? জনগণের টাকা দিয়ে জনগণের কাজ হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবং সেটার হিসাব কিতাব দেখাশোনা করার দায়িত্বটা কার থাকে? অডিটর জেনারেল অফ ইন্ডিয়া।
এবার এখানে কি থাকে, আচ্ছা ফাইন্যান্স কমিশন থাকে। ফাইন্যান্স কমিশন একটা রিকমেন্ডেড বডি, যার কাজ হলো ট্যাক্স রেভিনিউ বিটুইন দ্য সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট। যে ট্যাক্সের থেকে যে রেভিনিউ কালেকশন হয় সেটাকে দুটোর মধ্যে ভাগ করে কে, ফাইন্যান্স কমিশন। বোঝা গেল? সেটা রাজ্য আর কেন্দ্রের মধ্যে ভাগ করবে কে, ফাইন্যান্স কমিশন ভাগ করে দিবে। ওকে, ফাইন্যান্স কমিশনে, হ্যাঁ ফাইন্যান্স মিনিস্টার মেন, আবার প্রেসিডেন্ট থাকে ফাইন্যান্স কমিশনের মেম্বার, যে ওটাকে ভাগ করে রেভিনিউটাকে, তার আন্ডারেই ভাগ হয় সবকিছু। বোঝা গেল? আচ্ছা, তাহলে টোটাল স্ট্রাকচারটা তোদের এখানে ক্লিয়ার হলো, মাথায় ঢুকলো? কোন রকম কোনো ডাউট, কোনো প্রশ্ন, কোন রকম কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন? তাহলে আমি 5 মিনিটের জন্য জিনিসটাকে আবার রিভাইভ করব আরাম করে বসে। আচ্ছা, এবার